নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল। শুরু করছি আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে। তেজাস মার্ক টু সম্পর্কে প্রতিদিনই নতুন না কোনো তথ্য উঠে আসছে এবং আবারও তেজাস মার্ক টু সম্পর্কে আবার একটি ভয়ঙ্কর তথ্য উঠে আসলো এবং সেটি বিশদভাবে এই ভিডিওর মধ্যে জানাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা জানেন যে তেজাস মার্ক টু এই একটি যুদ্ধের প্লেন, আমি আগের অনেকগুলো ভিডিওতে বলেছি যে পুরোপুরি বায়ুসেনার যেটা মেরুদণ্ড হতে চলেছে আগামী দিনে। তার কারণ 4.5 জেনারেশন বা -5 জেনারেশন ফাইটার এয়ারক্রাফট হতে চলেছে তেজাস মার্ক টু। এবং এটি গত দুদিন আগে ডিআরডিও চিফ তিনি তেজাস মার্ক টু যে অ্যাসেম্বলি লাইন সেখান থেকে উনি ঘুরে এসছেন এবং ঘুরে আসার পর উনি কিছু তথ্য তুলে ধরেছেন। তো প্রথমেই বলে রাখি, আপনারা কোনোদিন লক্ষ্য করে দেখেছেন যে তেজাস মার্ক ওয়ান বা মার্ক ওয়ান এ যখন তৈরি হয়েছিল তখন তাদের হ্যাঙ্গারে যখন এটি তৈরি হয় তখন কিন্তু এগুলোর ছবি বা ভিডিও কিন্তু অনেক আগেই প্রকাশ্যে আসে, কিন্তু আপনারা আজ পর্যন্ত তেজাস মার্ক টু সম্পর্কে যে তার যে কি ধরনের সে স্ট্রাকচারাল যে ইয়েতে তৈরি হচ্ছে, যেখানে আপনার যে অ্যাসেম্বল লাইনে তৈরি হচ্ছে, তার কিন্তু ছবি এখনো পর্যন্ত প্রকাশ হয়নি। কিছুদিন আগে ডিআরডিও চিফ এবং ভারতের ডিফেন্স সেক্রেটারি তিনি কিন্তু তেজাস মার্ক টুর যে অ্যাসেম্বল লাইন সেখানে কিন্তু তিনি পরিদর্শন করেন। কিন্তু ঘটনা হচ্ছে এখন সেইখানে তেজাস মার্ক টু যে G414 ইঞ্জিনের ছবি দেখানো হলো, তেজাস মার্ক টু যে অ্যাসেম্বলে তৈরি হচ্ছে তার কিন্তু ছবি এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। কি কারণে এত ক্লাসিফাইড রাখা হয়েছে? ভারত এবং পাকিস্তানের যুদ্ধের পরে তেজাস মার্ক টুর কিন্তু যে উন্নতি, অর্থাৎ তেজাস মার্ক টুর যে ক্ষমতা, সেটা কিন্তু আবার নতুন করে রিভাইভ করার চেষ্টা করা হয়েছে। এবং এই কটা দিনের মধ্যে আপনারা জানেন যে একটা ফুল স্কেল যে লড়াই না হলেও ভারত এবং পাকিস্তানের মধ্যে কিন্তু সব থেকে বেশি ফাইটিং হয়েছে এয়ার অ্যাসেট নিয়ে। পাকিস্তানের উপর আক্রমণ হয়েছে এবং পাকিস্তানও তাদের যুদ্ধের প্লেন নিয়ে ভারতের যুদ্ধের প্লেনকে আক্রমণ করার জন্য তারাও আকাশে উড়েছিল। তো এই যে যুদ্ধের পর থেকে ভারত রাফেলের কিছু কিছু জায়গায় যে দুর্বলতা, সেই দুর্বলতাগুলো প্রকাশ পেয়েছে এবং সেই দুর্বলতাগুলো যাতে তেজাস মার্ক টুতে না হয় সেই প্রচেষ্টা কিন্তু ভারতীয় বায়ুসেনার তরফ থেকে ডিআরডিওকে জানানো হয়েছিল। এবং সামান্য কিছু মাইনার চেঞ্জেসগুলো হওয়া খুব দরকার ছিল। যদি এই যুদ্ধের মতন পরিস্থিতি না হতো তাহলে হয়তো আমরা জানতেই পারতাম না যে তেজাস মার্ক টুর কোথায় উন্নতির দরকার পড়েছে। এখন যে খবরটি উঠে আসছে সেটি হচ্ছে তেজাস মার্ক টু সমস্ত দিক থেকে রাফেলকে কিন্তু ছাপিয়ে চলে যাবে এবং আগামী দিনে যে বিক্রির বাজারে রাফেলের কিন্তু একটা প্রতিদ্বন্দ্বী হয়ে উঠতে চলেছে তেজাস মার্ক টু। অনেকে বলবেন যে ইউরোফাইটার টাইফুন গ্রিপেন আছে, না, তার কারণ হচ্ছে যে দামে তেজাস মার্ক টু ভারতীয় বায়ুসেনা যে অর্ডার দিতে চলেছে বা যে দামে তেজাস মার্ক টু বাজারে আসবে সেটা কিন্তু রাফেলের কাছে একটা চিন্তার কারণ। তার কারণ রাফেলের যে যুদ্ধের প্লেনের দাম তার হাফেরও কিন্তু কম হতে চলেছে তেজাস মার্ক টু। এবার আসছি স্পেসিফিকেশনের দিক থেকে। তার কারণ আপনারা জানেন যে তেজাস মার্ক টুতে গ্যালিয়াম নাইট্রেট যে এইএসএ রেডার, সেই এইএসএ রেডার বসবে, যেটা কিন্তু রাফেলে এই মুহূর্তে নেই এবং F5-এ সেটা বসবে। সেটা কিন্তু 2032 সালের আগে কিন্তু আসবে না। এছাড়া যে শর্তগুলো ফ্রান্স ভারতে রাফেল বিক্রি করার জন্য যে কথাগুলো বলেছিল তার কিন্তু অনেকগুলো যে ক্লজ ছিল সেগুলো কিন্তু ফ্রান্স কিন্তু পূরণ করেনি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড যে জায়গায় রাফেলকে যে উচ্চতায় নিয়ে যাওয়ার কথা সেই জায়গায় কিন্তু ফরাসি ড্যাজো অ্যাভিয়েশন কিন্তু সাকসেসফুল হয়নি। আপনারা জানলে অবাক হবেন যে একমাত্র মেটিওর মিসাইল ছাড়া রাফেলের কিন্তু আর সেই ধরনের কোনো অত্যাধুনিক মিসাইল নেই। শর্ট রেঞ্জ বলুন বা মিডিয়াম ভিভিআর রেঞ্জে বলুন, সেই ক্ষেত্রে কিন্তু ফ্রান্সের সেই পুরনো টেকনোলজি চলছে, যেটা কিনা মেটিওর ছাড়া যে মিকা মিসাইল ব্যবহার হয় সেগুলো কিন্তু ব্যবহার হচ্ছে। অপরদিকে তেজাস মার্ক টুতে কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলের মিসাইল রয়েছে। সেখানে আপনারা যেরকম রাশিয়ার R77 পাচ্ছেন, রাশিয়ার R27ET পাচ্ছেন, সেরকম ইসরায়েলের পাইথন থেকে শুরু করে ডার্বি মিসাইল সেখানে ইনস্টল করার যে অপশান সেখানে রয়েছে। এছাড়া ভারতের সর্বশ্রেষ্ঠ যে ভিভিআর মিসাইল সেটি হচ্ছে, আপনারা জানেন ইতিপূর্বে অস্ত্র মার্ক ওয়ানে ভারতের এইএসএ শিকার ব্যবহার হয়েছে, এটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম। এটি রাশিয়ান শিকারের থেকে অনেকাংশেই উন্নত শিকার হতে চলেছে। তো এই অস্ত্র সিরিজের প্রত্যেকটা ক্ষেত্রে তেজাস মার্ক টুর মধ্যে ইনস্টল করা থাকবে। এছাড়া যেটা রাফেলে ল্যাক করে সেটি হচ্ছে এই মডার্ন কমব্যাক যুদ্ধে যেটা সব থেকে বড় ব্যাপার সেটি হচ্ছে অ্যান্টি রেডিয়েশন মিসাইল।
রাফেলে কিন্তু কোনো অ্যান্টি রেডিয়েশন মিসাইল ইনস্টল করার কোনো জায়গা নেই। ভারতের তেজাস মার্ক টু ওরা সাথে সাথেই তার সাথে সমস্ত রকমের সেই মিসাইল টেকনোলজি, যেরকম আপনার রুদ্রম সিরিজের মিসাইল, সেগুলো কিন্তু সেখানে ইনক্লুড করা থাকবে। সব থেকে বড় ব্যাপার যে কথাটি ডিআরডিও চিফ বলেছেন সেটি হচ্ছে তেজাস মার্ক টু একটি 5th জেনারেশন ফাইটার হতে চলেছে। এবার আপনারা বলবেন হঠাৎ করে 5th জেনারেশন কেন বলছেন? আউটার স্ট্রাকচার যদিও বা 4.5 জেনারেশন হতে পারে, কিন্তু ইন্টারনাল স্ট্রাকচার যেগুলোর ক্ষেত্রে আপনারা যে তার যে মিশন কম্পিউটার সেটি কিন্তু আমকার মিশন কম্পিউটার তেজাস মার্ক টুতে বসতে চলেছে। এছাড়া মিসাইল সিস্টেম, যে মিসাইলের যে ওয়ার্নিং, যেটা যদি মিসাইল আপনার দিকে ধেয়ে আসে তার যে ওয়ার্নিং সিস্টেম সেটাও ইন্ডিজিনিয়াস তৈরি করা হয়েছে। এছাড়া ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, পাকিস্তান যে রাফেলের উপর যে তাদের যে PL-15 মিসাইল দিয়ে যে ফায়ার করেছিল, রাফেলের ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট কিন্তু সেগুলোকে কার্যত জ্যাম করে দিয়েছে। আর এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট কিন্তু ডিআরডিও নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে। এবং পাকিস্তান এবং চীনের তরফ থেকে যে ধরনের মিসাইল ছাড়া হয়েছে এবং তাকে কাউন্টার করার জন্য যে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট থাকার দরকার, সেগুলো কিন্তু ডিআরডিও তৈরি করে দিয়েছে। এছাড়া তেজাস মার্ক টুতে ইনবিল্ড জ্যামার রয়েছে, সেক্ষেত্রে তাদের ডানার মধ্যে প্রায় 11খানা BBR মিসাইল নিয়ে যাওয়া যাবে, যেটা কিনা একটা মিডিয়াম কম্ব্যাক্ট এয়ারক্রাফটের কিন্তু এটা একটা রেকর্ড হতে চলেছে যে 11খানা BBR মিসাইল বা এয়ার টু এয়ার মিসাইল এই তেজাস মার্ক টুতে হতে চলেছে। এবং সর্বোপরি যেটা শোনা যাচ্ছে সেটি হচ্ছে আমেরিকার যে G414 ইঞ্জিন, এই G414 ইঞ্জিন যে আমেরিকা ভারতকে 80% টেকনোলজি ট্রান্সফার করবে কি না করবে, এই নিয়ে একটা বিভিন্ন রকম সমস্যা চলছিল বিগত বেশ কিছুদিন ধরে। কিন্তু এই মুহূর্তে যে খবরটি পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে মার্কিন কর্তৃপক্ষ ভারতকে G414 যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের টেকনোলজি ট্রান্সফার করতে চলেছে। আর কিছুদিনের মধ্যে সই হবে এবং কিছু ক্লজ দেখা যাচ্ছে যেগুলোতে দুই পক্ষই কিন্তু সম্মত হচ্ছে না। তো ডিআরডিওর তরফ থেকে জানানো হয়েছে যে আর কিছুদিনের মধ্যেই যে সমস্যাটা তৈরি হচ্ছিল সেই সমস্যাটা মিটে যাবে। আর যেটা সব থেকে বড় ব্যাপার শোনা যাচ্ছে যে তেজাস মার্ক টুর যেখানে যে ইঞ্জিনের থেকে যে হাওয়াটা বেরোয়, যে ইঞ্জিনের ক্ষেত্রে যেটা আপনারা প্রত্যেকেই জানেন যে DSI যে এয়ার ইনটেক, এই এয়ার ইনটেকে সামান্য কিছু চেঞ্জেস করা হয়েছে। কারণ এই এয়ার ইনটেকে চেঞ্জেসের ফলে তেজাস মার্ক টুর যে আকাশে ম্যানুভার করার ক্ষমতা সেটা বহুলাংশেই বেড়ে গেছে। এই যে লাস্ট মুহূর্তে যে তাদের যে এয়ার ইনটেক, সেই এয়ার ইনটেকে সামান্য কিছু মডিফিকেশন করতে হয়েছে। তো ওভারঅল পাকিস্তানের সাথে যে যুদ্ধ হয়েছে কিছুদিন আগে, এবং এই যুদ্ধের ফলে ভারতীয় বায়ুসেনার থেকে যে ইনপুটগুলো পাওয়া গেছে, তার কারণ এই যুদ্ধে প্রত্যেকটা জিনিসই আপনার সব কিছুতেই আপনি সাফল্য অর্জন করবেন তা কিন্তু হতে পারে না। কিছু আপনার যে লুপ হোলগুলো রয়েছে, সেই লুপ হোলগুলো কিন্তু এই তেজাস মার্ক টুতে আমরা রেকটিফাই করে নিচ্ছি, এবং এই যুদ্ধটা কিন্তু তেজাস মার্ক টুর ক্ষেত্রে খুব উপকার হয়েছে। এবং এটি একটি ট্রুলি 4.5 জেনারেশন এবং নেক্সট স্টেজের 4.5 জেনারেশন এয়ারক্রাফট হতে চলেছে, যা কিনা শুধু রাফেলকে না, ইউরোফাইটার টাইফুন এবং গ্রিপেন, স্যাপ গ্রিপেনকে কিন্তু এর টক্কর দিয়ে বেরিয়ে যাবে। আর পাকিস্তান যে চায়না থেকে J-10C কিনেছে, যেটা কিনা চায়না সারা বিশ্বে এই J-10C এর কিন্তু বাজার গরম করতে চাইছে, কিন্তু এখনো পর্যন্ত পাকিস্তান বাদে কোনো দেশ J-10C কিন্তু কেনেনি। শোনা যাচ্ছে ইজিপ্ট কিনতে পারে, কিন্তু ভারতের তেজাস মার্ক টু আসার সাথে সাথে বিশ্ববাজারে শুধু ভারতেই নয়, ভারত তো 220খানার উপরে অর্ডার দেবে এবং পরবর্তী ক্ষেত্রে এটা বাড়বে বলে মনে করা হচ্ছে। কিন্তু বিশ্বের বাজারে কিন্তু তেজাস মার্ক টুর একটা বিশাল বাজার হতে চলেছে, এবং আগামী দিনে ভারতের যে অ্যাভিয়েশন সেক্টর, সেই অ্যাভিয়েশন সেক্টর কিন্তু একটা বুমিং জায়গায় চলে যাবে তেজাস মার্ক টুর মাধ্যমে। তো আর কিছুদিনের মধ্যে তেজাস মার্ক টু হয়তো ভারতীয় বায়ুসেনা আকাশে উড়বে, এবং যেটা শোনা যাচ্ছে যে 2028 থেকে 2029-এর মধ্যে এটি প্রোডাকশনে চলে যাবে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। জয় হিন্দ।